আজকের ভিডিওতে আমি মানা, মেনে নেওয়া, মানা, এই যে শব্দটা, মানা শব্দটা আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে, তার বিভিন্ন ক্ষেত্রে কীরকম ইংরেজি হয় সেটা নিয়ে আলোচনা করব। তার আগে সেই সঙ্গে একটা কথা তোমাদের বলে নেই যে এইটা দেখো, এখানে খেয়াল করলে দেখা যাবে যে এই যে সেন্টেন্স যে কটা আমি লিখেছি, দুটো চারটে ছটা সেন্টেন্স, এই সব কটা সেন্টেন্সে কিন্তু তোমার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। আমরা এর সঙ্গে ট্রান্সলেশনটা দেখব, ফ্রেমিং অফ দ্য সেন্টেন্সেস কী করে হয় সেইগুলো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। এই সঙ্গে সঙ্গে কিন্তু আরও নতুন নতুন কিছু শব্দ চলে আসবে, যে শব্দগুলো আমাদের মনে রাখতে হবে। আমি ঘুরিয়ে ফিরে এই সেন্টেন্সগুলো করে দিচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তার সঙ্গে ফ্রেমিং অফ দ্য সেন্টেন্সের বেসিক ব্যাপারটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই যে সে গুরুজনদের মানে না, যখন তখন সে গুরুজনদের অমান্য করে, আমরা তোমার বিচার মানব না, তোমরা আমার বিচার মানো বা নাই মানো, না মানো তো আমার কিছু যায় আসে না, এই যে কথাগুলো, এইগুলো ইনডেফিনাইট টেন্স আমরা কোনটাকে বলি? আমরা মনে রাখবো যেখানে যে টেন্সগুলোর মধ্যে কোনো একটা কাজ বারবার হচ্ছে এরকম বোঝায়, কোনো অবস্থা বোঝায়, কোনো হ্যাবিট বোঝায়, কোনো স্টেট কন্ডিশন বোঝায়, সেইগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সেগুলোকে আমরা ইনডেফিনাইট টেন্স বলে থেকে থাকি, বা সেগুলোকে ইনডেফিনাইট টেন্স বলে আমরা জানি। ইনডেফিনাইট টেন্সের মধ্যে যেটা বর্তমানে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট, যেটা অতীতে হয়েছে সেটা পাস্ট ইনডেফিনাইট, আর যেটা ভবিষ্যতে হবে সেটা ফিউচার ইনডেফিনাইট। কিন্তু ব্যাপারটা একই, সেখানে স্টেট বা কন্ডিশন এগুলোকে বোঝাবে। তারপর কি বোঝাবে? একটা রিপিটেটিভ একটা ব্যাপার, সেটাকে বোঝাবে, যেটা সচরাচর হয়ে থেকে থাকে, ইউনিভার্সাল ট্রুথ, সেগুলোকে বোঝাবে। এই ইনডেফিনাইট টেন্সের ফ্রেমিংয়ের নিয়মটা কি? ফ্রেমিংয়ের নিয়মটা হচ্ছে সোজা সাবজেক্ট, তারপরে যেটা আসে সাবজেক্টের পরে ভার্ব চলে আসে। এইটা মোটামুটি হচ্ছে তোমার কি বলে ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার। এর মধ্যে যদি এটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে পরে এর মাঝখানে যেটা আসে ডু নট, ডিড নট, ডাজ নট। ডু নট, ডিড নট, ডাজ নট, যদি নেগেটিভ অর্থে বোঝায়, তারপরে হচ্ছে ভার্ব। এই যে ডু নট আর ডাজ নট, এটা প্রেজেন্টের জন্য হয়। একজন হলে ডাজ নট হবে, আর একের বেশি হলে ডু নট হয়, ঠিক আছে? আর ডিড নটটা কখন হবে? পাস্টের বেলায় হবে। এখানে ফিউচারের বেলায় হয় উইল নট বা শ্যাল নট। উইল নট লিখলাম আমি, উইল নট বা শ্যাল নট, তারপরে ভার্ব। এবার দেখা যাক, সে গুরুজনদের মানে না, এটা তার হ্যাবিট, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে কী হবে? সাবজেক্ট, তারপরে ভার্ব। এখানে যে মানা ইংরেজিটা হচ্ছে, আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে রেসপেক্ট। মানা, রেসপেক্টের পরে দুটো প্রিপোজিশন বসে, একটা ট্রু বসে আর একটা বসে ফর। কখন কোনটা বসবে? যদি পার্টিকুলারলি একজনের ক্ষেত্রে বোঝায়, অথবা একটা ডিরেকশনে বোঝায়, তাহলে আমরা টু বলি, আর যদি ইন জেনারেল বোঝায় তাহলে ফর ব্যবহার করি। তাহলে এছাড়াও দেখো ইনডেফিনিট টেন্সে এই যেগুলো বললাম, এটা ছাড়াও আরেকটা হয়, সেটা হচ্ছে আছে বোঝাতে গেলে আমরা হ্যাজ বা হ্যাভ এই কথাটাও ব্যবহার করে থাকি। সেটাও কিন্তু হ্যাভ মানে সেখানে হ্যাভটা হচ্ছে ভার্ব, হ্যাজটা ভার্ব, সেক্ষেত্রে যে ভার্ব যেটা সেটা হচ্ছে হ্যাভ বা হ্যাভ। তাহলে দেখো, সে গুরুজনদের মানে না, তার মানে গুরুজনদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই। তাহলে হি হ্যাজ নট, যখন আমরা হ্যাজ বা হ্যাভ ভার্ব ব্যবহার করব, তখন নেগেটিভ সেন্সের জন্য নটটা হ্যাজ বা হ্যাভের পরে বসবে। তাহলে সে গুরুজনদের মানে না, তাহলে কী হবে? হি হ্যাজ, আমরা বলবো হি হ্যাজ
no respect, respect বানান ভুল আবার RESPECT, respect for his elders, elders, তাহলে he has no respect for his elders। এবার দেখো এইখানে যেটা আমি বলতাম এল্ডার্স মানে ইন জেনারেল এল্ডারদের কথা বলা হয়েছে, গুরুজনদের কথা বলা হয়েছে, কিন্তু দেখো এইটা যেটা আমি বলতাম সে বাবাকে মানে না, বাবাকে মানে না, সেক্ষেত্রে আমরা কি করতাম হি হ্যাজ নো রেসপেক্ট টু হিজ ফাদার। তাহলে টু কোনখানে ব্যবহার করব আর ফর কোনখানে ব্যবহার করব এটা আশা করি বোঝা গেল। এইবার দেখো এই একই বাক্য দেখো সে গুরুজনদের অমান্য করে, এটা নেগেটিভ সেন্স, আর যখন তখন এটা একটা আলাদা ব্যাপার। তাহলে এইটাকে যদি আমরা ইংরেজি করতে যাই তাহলে আমাদের করতে হবে কোনটা, কীভাবে আমরা করবো, দুটো পার্ট এখানে দেখো, এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে সে গুরুজনদের অমান্য করে এই একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে যখন তখন। তাহলে সে গুরুজনদের আমরা যে কোনো কিছু বলতে গেলে পরেই খেয়াল করবো সাবজেক্ট কোনটা, সাবজেক্টটাকে আগে আনবো। তাহলে সে গুরুজনদের অমান্য করে কি হবে, হি অমান্য করা ডিসরেসপেক্ট, ডিসরেসপেক্ট, তাহলে হি ডিসরেসপেক্টস আবার ভুল disrespects his elders, LDRS কোথায় ভুল করছি কে জানে, he disrespects his elders। এসটা যোগ করলাম কেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডিসরেসপেক্টটা হচ্ছে ভার, তার সঙ্গে এস যোগ হয়েছে। যখন তখন, এই যে যখন তখন এটাকে আমরা একদম আগে দেবো, যখন তখন ইংরেজি এটা আমরা মনে করে রাখবো, যখন তখন কিন্তু আমাদের যখন তখন দরকার হতে পারে, বুঝতে পেরেছ? এই যখন তখন ইংরেজিটা আমাদের যখন তখন দরকার হতে পারে, সুতরাং যখন তখন ইংরেজিটা আমাদের মনে করে খেয়াল করে রাখা উচিত। যখন তখন ইংরেজি হচ্ছে এভরি নাও অ্যান্ড দেন, যখন তখন এর ইংরেজি হচ্ছে এভরি নাও অ্যান্ড দেন, এইটা মানে হচ্ছে যখন তখন। তাহলে আমরা কি করব, যখন তখন সে গুরুজনদের অমান্য করে এভরি নাও অ্যান্ড দেন, এভরি নাও অ্যান্ড দেন every now and then he disrespects his elders, এই হবে ইংরেজিটা আমরা বলবো। এখানে দেখো হি ডিসরেসপেক্টস হিজ এল্ডার্স, এটাকে অন্যভাবেও বলা যায়। কীরকমভাবে বলা যেতে পারে, এভরি নাও অ্যান্ড দেন হি, এই নেগেটিভে ডাজ নট দিয়ে আমরা করতে পারি, হি ডাজ নট, হি এখান থেকে দেখো হি does not pay any respect to his elders, আমরা এটাও বলতে পারি every now and then he does not pay any respect to his elders। বোঝা গেল? তারপর দেখো তোমার বিচার আমরা মানব না। বিচার বলতে এখানে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেইটা, কোনো কিছু সব কিছু বিচার বিবেচনা করে তোমার যে সিদ্ধান্ত সেটাই হচ্ছে তোমার বিচার। তাহলে এখানে সিদ্ধান্ত, এখানে মানব না, তোমার বিচার আমরা মানব না। মানা ইংরেজি কি, মানা ইংরেজি হচ্ছে অ্যাবাইড বাই, এইটা আমরা ব্যবহার করতে পারি। মানা ইংরেজি এখানে হলো অ্যাবাইড বাই, ABID, অ্যাবাইড বাই, মানা।
তাহলে তোমার বিচার আমরা মানব না, তাহলে উই উইল নট, দেখো তোমার এখানে যে উইল নট বললাম, তাহলে কী হবে, সাবজেক্টকে তোমার বিচার কে মানবে না, সাবজেক্টকে আমরা, তাহলে আমরা মানব না, তাহলে উই উইল নট abide by your decision, DECISION, will not abide by your decision, আমরা তোমার বিচার মানব না। ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলে নেই, আমার এই যে কটা আমি করে দিচ্ছি এগুলো কিন্তু একটা পার্টে, মানে এই মানা নিয়ে 2-3টে পার্ট আলাদা আলাদা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকমভাবে আমি করে দেবো। তোমরা এগুলো কিন্তু পরপর পার্টগুলো দেখে নিও, তাহলে ধারণাটা পরিষ্কার হবে, কারণ একটা পার্টে করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেটা আমি করতে চাইছি না। ওকে? আচ্ছা, এইবার দেখো, তোমার বিচার আমরা মানব না, উইল নট অ্যাবাইড বাই ইয়োর ডিসিশন। এবার দেখো, তোমরা আমার বিচার মানো বা না মানো, মানো বা না মানো, তাতে আমার কিছু যায় আসে না। এইখানে এই সেন্টেন্সটা যদি করতে যাই আমরা, এখানে কিন্তু দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে তাতে আমার কিছু যায় আসে না, এই একটা পার্ট, আর তোমরা আমার বিচার মানো বা না মানো, এই একটা পার্ট। তার মধ্যে এই যে মানো বা না মানো, এই ধরনের শব্দগুলো, করো বা না করো, যাও বা না যাও, খাও বা না খাও, এরকম করতে গেলে কি না, এই কিনার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ওয়েদার, WHETHER, WHETHER। এইগুলোর ক্ষেত্রে কীরকম হয়, ধরো যে ভার্বটার কথা বলা হচ্ছে, করো কি না করো, করা ইংরেজি থেকে ভার্ব, ডু অর ডু নট ডু, গো অর নট, এরকমভাবে আমরা করতে, ইট অর নট, এরকমভাবে আমরা করে থাকি। ওয়েদার ইউ ইট অর নট, তুমি খাও বা না খাও, তুমি যাও বা না যাও, ওয়েদার ইউ গো অর নট, তোমরা আমার বিচার মানো বা না মানো, ওয়েদার ইউ অ্যাবাইড বাই মাই ডিসিশন অর নট। বুঝা গেল? এই পার্টটাকে আমরা যদি আগে লিখি, তাহলে সেখানে একটা কমা দিতে হবে। তাহলে তোমরা আমরা বিচার মানো বা না মানো, ওয়েদার, HETHER, whether you abide by my decision or not, এটাই ফার্স্ট পার্টটা হয়ে গেল। তোমরা আমরা বিচার মানো বা না মানো, এই ফার্স্ট পার্টটা হয়ে গেল। তারপর কি, তাতে আমার কিছু যায় আসে না, ইট ডাজ নট ম্যাটার টু মি, ইট কমা ইট ডাজ নট ম্যাটার টু মি। আমার কাছে এটা কোনো ব্যাপার নয়, এটাও খেয়াল করে রাখো, ইট ডাজ নট ম্যাটার টু মি। এই ধরনের কথাগুলো আমাদের প্রায়ই ব্যবহার করতে হয়। ম্যাটার মানে আমরা জানি বিষয়, কিন্তু এটা আমার কাছে কোনো বিষয় হয়ে দাঁড়ায় না, ইট ডাজ নট ম্যাটার টু মি। তাহলে whether you abide by my decision or not, it does not matter to me। বুঝা গেল? তারপরটা দেখো, আমি ভূত মানি না, তার মানে ভূতে আমার বিশ্বাস নেই। আমি ভূত মানি না মানে আমার ভূতে বিশ্বাস নেই। বিশ্বাস কিন্তু যেখানে বিলিভ মানে বিশ্বাস করা, আর বিলিভ এটা হচ্ছে বিশ্বাস। একটা হচ্ছে দেখো BELIEF, বিলিভ, আরেকটা হচ্ছে বিলিভ, BELIEVE, বিলিভ। এই যে বিলিভ বিশ্বাস, এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ভার্ব।
তাহলে আমি এই দুটোর মধ্যে যেটা ব্যবহার করব সেই অনুযায়ী কনস্ট্রাকশন হবে। যেমন আমি ভূত মানি না, তাহলে হতে পারে আই ডু নট বিলিভ, BLIEVE, তাহলে আমরা ভার্বটা ব্যবহার করলাম। আমার বিশ্বাস করি না, ডু নট বিলিভ কি ইন গোস্ট, এটা কিন্তু উচ্চারণটা এইচের উচ্চারণটা হয় না। ডু নট বিলিভ ইন গোস্ট, ঠিক আছে, এরকম হবে কথাটা। এইবার দেখো, এর আগেও তোমাদের বলেছি এবং এটা তোমাদের পরীক্ষায় প্রায়ই থাকে, ভার্বকে নাউন ফর্মে ব্যবহার করা অথবা নাউনকে ভার্ব ফর্মে ব্যবহার করা, কীভাবে এগুলো ইন্টারচেঞ্জ হয় দেখে নাও। দেখো এখানে আই ডু নট বিলিভ, এটা ভার্ব বলে ডু নট বিলিভ করতে হচ্ছে, কিন্তু যদি নাউন ব্যবহার করি তার মানে বিশ্বাস, তাহলে কী হবে, বিশ্বাস নেই, আই হ্যাভ নো ফ্যাথ, আমার বিশ্বাস নেই, তাহলে আমরা বলবো আই হ্যাভ নো ফ্যাথ ইন গোস্ট। বোঝা গেল? পরিষ্কার? তাহলে এই যে পরে যেটা আসে, আমি ভগবান মানি না, এটাও একই হবে, সেম থিং, শুধু সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্টটা চেঞ্জ হবে, ফ্রেমিং অফ দ্য সেন্টেন্স একই। তাহলে আই ডু নট, তাহলে এখানে কি বলবো, আই ডু নট বিলিভ, BLIEV, বিলিভ ইন গড, হলো আই ডু নট বিলিভ ইন গড। আর যদি এটাকে তোমার নাউন হিসেবে ব্যবহার করি তাহলে এটাকে আরেক রকমভাবে করা যায়। দেখো এই ডু নট রেখেও কিন্তু ফেথ কথাটা আমরা ব্যবহার করতে পারি। কীরকম, সেখানে কিন্তু এই হ্যাভ ভার্বটা আমাকে আনতেই হবে। দেখো আই হ্যাভ নো ফেথ ইন গোস্ট, তাই তো, এখানে এরকম হবে, যদি আমি ডু নটটাকে ব্যবহার করতে চাই এবং ফেথ, এই দুটোকেই ব্যবহার করবো, এটাকেও ব্যবহার করবো, এটাকেও ব্যবহার করবো, শুধু বিলিভের বদলে সেখানে হবে আই ডু নট হ্যাভ, এটাই হচ্ছে ভার্ব। আই ডু নট হ্যাভ এনি ফেথ ইন গোস্ট। বুঝা গেল? ঠিক এখানে ঠিক হবে, আই ডু নট বিলিভ ইন গড, সেখানে আমরা বলবো আই ডু নট হ্যাভ এনি ফেথ অন ফেথ ইন গড। বোঝা গেল? আচ্ছা, এবার এরপরে আর কয়েকটা সেন্টেন্স দেখা যাক।